বাবার মৃত্যুর পর মাকে এক একটা রুটির জন্য তৃষ্ণায় রাখত ছিলে বউরা। কিন্তু ভাগ্যের খেলা এখনো বাকি ছিল। বন্ধুরা, এটা সত্যি গল্প বাংলাদেশের রংপুর জেলার, যেখানে একসময় একটা এমন পরিবার থাকতো যাকে বাইরে থেকে দেখলে কেউ এটা অনুমানও করতে পারতো না যে এই বাড়ির চার দেওয়ালের ভেতরে একটা মায়ের হৃদয় প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিল, কিন্তু আত্মসম্মান এখনও জীবিত থাকত। সেই দিন সকাল থেকেই বিজয় কুমার কিছু অদ্ভুত অনুভব করছিলেন। হাত পা অসাড় হয়ে পড়ছিল, শরীরে যেন প্রাণই বাকি ছিল না। চেয়ারে বসে বসে তিনি বারবার পাশ ফিরছিলেন। অনিকের আঙুলগুলো কিবোর্ডে চলতে থাকল। সে নির্বাধে চলতে থাকল, আশা ভরা চোখে ছেলের দিকে দেখতে থাকল, যেন এখনই সে বলবে, উঠবে, বাবাকে সাহায্য করবে। কিন্তু ঘরে শুধু কিবোর্ডের আওয়াজ গুঞ্জরিত হতে থাকল। ব্যাটা অনেক, তিনি একটু সাহস করে দুবার বলল। সেই সময় পিছন থেকে চপ্পলের আওয়াজ এলো। বড় বউ মধুমিতা বাইরে এলো। নামে যদিও মধুমিতা ছিল, কিন্তু তার শব্দগুলোয় নরমতা নামক কোনো জিনিস ছিল না। বিরক্ত স্বরে বলল, আরে মাজি, আপনি তো দেখছেন যে এরা অফিসের কাজে কতটা ব্যস্ত, তবু আপনি এদের বিরক্ত করছেন। সারাদিন আপনার অভিযোগই শেষ হয় না। এখন এরা অফিসের কাজ করবে না আপনাদের দুজনের সেবায় লেগে থাকবে। মধুমিতার কথা শুনে পদ্মারানীর মাথা ঝুঁকে গেল। তিনি কিছু না বলে ফিরে গেলেন। হৃদয়ে একটা ব্যথা উঠল, কিন্তু চোখের জল তিনি সেখানেই থামিয়ে দিলেন। তিনি ভাবলেন হয়তো ছোট ছেলে বুঝবে। পদ্মারানী ছোট ছেলের ঘরের দরজা টোকা দিলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে ছিল ছোট বউ শান্তা। বউ, যদি জরুরি কথা না হতো তাহলে আমি উঠাতাম না। পদ্মারানী নম্রতা সহকারে বলল, তোমাদের বাবুজির শাস্ত্র ঠিক নেই। শান্তা তির্যক চোখে দেখল এবং বলল, আমাদের কাছে টাকার গাছ লাগানো আছে। এতটা বলে সে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ পদ্মারানীর হৃদয়ে যেন হাতুড়ির মতো পড়ল। দুই বউ থেকে উত্তর পেয়ে তিনি পুরোপুরি ভেঙে পড়লেন। বাচ্চারা পুরো সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে যায় না, তাই আমি তাদের বললামই না। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। বিজয় কুমার হালকা হাসি সহকারে বলল, পদ্মা, আমাকে জানা আছে তুমি যা বলছো। কি আমি জানি না যে তাদের দুজনের কি উত্তর দিয়েছে? আপনিও কি কথা বলছেন? পদ্মারানী কথা এড়িয়ে গেলেন। চিন্তা করবেন না, আমি তো আছি আপনার সাথে। কোনো রকমে তিনি তার স্বামীকে সাহায্য করে কাছের হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর স্বরে বলল যে ব্যাপারটা সাধারণ নয় এবং ঢাকার বড় হাসপাতালে দেখানো জরুরি হবে। পদ্মারানী এবং বিজয় কুমার চুপ। যখন শরীর সাথ দেয় না, তখন বাচ্চারাও কিভাবে দূর হয়ে যায়। যাদের জন্য সারা জীবন খরচ করা হলো, তারাই আজ পড়া হয়ে গেল। রাত অর্ধেকের বেশি পেরিয়ে গেছে। তখন তিনি অনুভব করলেন যে পাশে শুয়ে থাকা তার স্বামী নড়াচড়া করছেন। তিনি পদ্মারানী ঘাবড়ে গেলেন। তিনি দৌড়ে দুই ছেলের ঘরের দিকে ছুটলেন। দরজা পিটিয়ে চিৎকার করে উঠলেন, ব্যাটা তাড়াতাড়ি আয়, দেখ তোমাদের বাবুজিকে কি হয়েছে। দরজা খুলল। ছেলে এবং বউরা বাইরে এলো। কিন্তু এর আগে যে কেউ কিছু করতে পারে, বিজয় কুমার পদ্মারানীর হাত ছেড়ে দিলেন এবং চিরকালের জন্য এই দুনিয়া থেকে চলে গেলেন। পদ্মারানী সেখানেই মাটিতে বসে পড়লেন। সেই মুহূর্তে তার দুনিয়া উজাড় হয়ে গেছে। সকালে বিজয় কুমারের শবযাত্রা তার জীবনের শেষ মজবুত দেয়ালও ভেঙে পড়েছে। যে কাঁধে তিনি জীবনভর ভরসা করেছিলেন, আজ সেই কাঁধ তার থেকে চিরকালের জন্য ছেড়ে গেছে। ১৩ দিন ধরে বাড়িতে আত্মীয়রা আসা যাওয়া করতে থাকল। কেউ আনুষ্ঠানিক সমবেদনা জানাত, কেউ রীতির কথা বলত। পদ্মারানী চুপচাপ সব দেখতে থাকল। তার চোখের জল এখন শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভিতরে একটা এমন শূন্যতা ছিল যাকে কোনো শব্দও পূরণ করতে পারে না। ১৩ দিনের পরের দিনই বাড়ির পরিবেশ বদলে যেতে লাগল। এখন কথাবার্তা বিজয় কুমারের স্মৃতির নয়, বরং বাড়ির ভাগাভাগির হতে লাগল। চার ঘরের সেই বাড়ি, যাকে কখনো একটা পরিবারের আশ্রয় বলা হতো, এখন যেন যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। দুই ছেলে ড্রয়িং রুমে বসেছিল, সামনে কাগজ ছড়ানো ছিল। আওয়াজ উঁচু হতে লাগল, আমরাও তো এই বাড়িতে থাকি। বড় বউ ভিতর থেকে শুনছিল। তার চোখে দুঃখ নয়, হিসেব কিতাব চলছিল। কিছুক্ষণে সিদ্ধান্ত হয়ে গেল। ৪টে ঘর ছিল, ২টো ঘর বড় ছেলের, ২টো ছোট ছেলের, এবং পদ্মারানী তার দিকে কেউ দেখল না। অবশেষে বড় বউ মধুমিতা বলল, এখন বাবাজি তো নেই, মাজি একা আছেন, তাকে এত বড় ঘরের কি দরকার? স্টোর রুমে তো তার গুজরান হয়ে যাবে। এই কথা এতটা সহজভাবে বলা হলো যেন কোনো পুরনো ফার্নিচার হটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পদ্মারানী সেখানেই দাঁড়িয়েছিলেন। শব্দগুলো তার কানে গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। তার জিনিসপত্র সেই দিনই তুলে একটা ছোট অন্ধকার স্টোর রুমে রাখা হলো। পুরনো পেটি, ২-৩টে শাড়ি, স্বামীর ছবি, শুধু এটাই তার দুনিয়া বাকি রইল। যে ঘরে তিনি জীবনের সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ মুহূর্ত কাটিয়েছেন, সেটা এখন তার নয়। ধীরে ধীরে আরও পরিবর্তন হতে লাগল। সবার আগে রান্নাঘর।
দুই বউ নিজেদের রান্নাঘর আলাদা করে নিল এবং মায়ের রান্নাঘরে যাওয়া যেন অপরাধ হয়ে গেল। এখন দুটো রান্নাঘর আছে। মধুমিতা স্পষ্ট শব্দে বলল, দুটোতেই মাজির ভার কেন পড়বে? 3 বেলার খাবার যা কখনো নিজের হাতে বানিয়ে পরিবারকে খাওয়াতেন, এখন 2 বেলায় সীমাবদ্ধ হয়ে গেল। সকালের চা এবং একটু নাস্তা ছোট বউ শান্তা দিয়ে যেত। সন্ধ্যার চা এবং রাতের খাবার বড় বউয়ের ভাগ, সেটাও কখনো সময় মতো, কখনো অনেক দেরি করে। পদ্মারানী কখনো অভিযোগ করেননি। তিনি মনে মনে নিজেকে বোঝাতেন, বাচ্চাদের ওপর ভার হওয়া উচিত নয়। দিন কাটতে থাকল। স্টোররুমের দেয়ালগুলো যেন প্রতিদিন আরও কাছে আসতে থাকল। একদিন মন্দির থেকে ফিরে তিনি সোজা নিজের ঘরে গেলেন, স্বামীর ছবির সামনে বসলেন। অনেকক্ষণ ধরে শুধু তাকিয়ে থাকলেন। তারপর হঠাৎ চোখ থেকে জল বইতে লাগল। তখন ছোট বউ শান্তা এলো, হাতে থালা ছিল। এটা নিন খাবার, এতটা বলে সে থালা সামনে রেখে এবং না থেমে ফিরে চলে গেল। থালায় দুটো ছোট ছোট শুকনো রুটি ছিল এবং একটা বাটিতে এতটা পাতলা ডাল যেন জলে রং মিশিয়ে দেওয়া হয়েছে। পদ্মারানী এক মুহূর্ত থালার দিকে দেখলেন। মনে না ভোঁক ছিল না ইচ্ছা, তবুও তিনি চোখ তুলে দেখলেন এবং সেই মুহূর্তে তার বাকি থাকা ভোঁকও মরে গেল। এখনও কালই তিনি রান্নাঘর থেকে আসা গন্ধ অনুভব করেছিলেন। দেশি ঘিয়ে সুজির হালুয়া বানানো হচ্ছিল, সেই হালুয়া যা তাকে খুব পছন্দ ছিল। শান্তা চা নিয়ে এলো। তাহলে উমর এবং দুর্বলতা দুটোই একসাথে এলো। বউ, তিনি হেঁচকিয়ে বলল, হালুয়া বানিয়েছ কি? যদি একটু বাকি থাকে? তাহলে এতটা শুনতেই শান্তার মুখ বদলে গেল। হে ভগবান, সে জোরে বলল, সারাদিন এটাতেই মন থাকে যে রান্নাঘরে কি বানানো হচ্ছে। বুড়ো বয়স এসেছে, তাহলে রামের নামে মন লাগান, তার চোখ খাবারে থাকে। পদ্মারানী স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর শান্তা রান্নাঘরে গেল, একটু হালুয়া একটা প্লেটে ঢেলে নিয়ে এলো এবং জোরে প্লেট ফেলে বলল, নাও, খেয়ে নাও। আমরা খাই বা না খাই, কিন্তু এদের পেটে হালুয়া জরুরি বড়। যাই তিনি মন্দিরে রাখা প্রসাদ খেয়ে নিতেন। একদিন এটা বড় বউ মধুমিতা দেখে ফেলল। লজ্জা আসা উচিত মাজি, সে চিৎকার করে উঠল, ভগবানের জন্য রাখা প্রসাদ চুরি করে খাচ্ছেন। সেই দিন পদ্মারানী অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, কিন্তু যাওয়ার কোনো রাস্তা ছিল না। থাকতে হবে এখানেই, ছেলে এবং বউদের মাঝে। তিনি রান্নাঘরে যেতে পারেন না, কিন্তু বাড়ির সব কাজ তাদের থেকেই করানো হতো। ঝাড়ু, পোছা, বাসন, সবজি কাটা, কাপড় শুকানো, এই বয়সে প্রত্যেক কাজ তার ভাগে এসে গেল এবং বদলে না একটা প্রেম ভরা শব্দ, না একটা স্নেহ ভরা চোখ। তিনি নিজেকে বাড়ির পুরনো অকেজো জিনিসের মতো অনুভব করতে লাগলেন, যার দরকার শুধু তখন পড়ে যখন কোনো কাজ বের করা হয়। দিন এখন একরকম কাটতে লাগল। সকালে চোখ খোলে তাহলে সবার আগে স্টোররুমের ছাদ দেখা যায়। তারপর ধীরে ধীরে উঠে মন্দির যাওয়ার প্রস্তুতি। এটা পদ্মারানীর দৈনন্দিন হয়ে গেছে। মন্দিরই একমাত্র জায়গা ছিল যেখানে তিনি ভয় ছাড়া, সংকোচ ছাড়া নিজের চোখের জল বইয়ে দিতে পারতেন। সেই দিনও তিনি মন্দিরে পৌঁছালেন। ঘণ্টার আওয়াজ গুঞ্জরিত হল, আগরবাতির গন্ধ হাওয়ায় ভাসতে থাকল। পুরীমাত জোর করে শুধু এটাই বলতে পারলেন, হে ভগবান, কাউকে শাস্তি দেবেন না, শুধু আমাকে এতটা বল দিন যে আমি এটা সহ্য করতে পারি। সেই সময় কেউ পিছন থেকে তার কাঁধে হালকা ছোঁয়া দিল। পদ্মা? তিনি চমকে মরলেন। সামনে দাঁড়ানো মহিলাকে চেনার জন্য তাকে চোখ ফাঁকা হয়ে গেল। গৌরী! তার আওয়াজ কাঁপল। হ্যাঁ পদ্মা, আমি। গৌরীদেবী হাসছিলেন, কিন্তু তার চোখ বন্ধুকে দেখে ভরে উঠল। পদ্মারানীকে বিশ্বাস হচ্ছিল না। শৈশবের সহেলি, যার সাথে তিনি। পদ্মারানী অবিশ্বাস সহকারে জিজ্ঞাসা করলেন, কয়েকদিন আগেই বিদেশ থেকে ফিরেছি। গৌরীদেবী বলল, একা থাকা ভালো লাগে না, তাই মন্দিরে চলে আসি। তারা কিছুক্ষণ একে অপরকে দেখতে থাকল। তারপর পদ্মারানীর বাঁধ ভেঙে গেল। তিনি গৌরীদেবীকে জড়িয়ে কাঁদতে লাগলেন। অনেকক্ষণ ধরে তিনি কাঁদতে থাকল। গৌরীদেবী কিছু বললেন না, শুধু চুপচাপ তার পিঠ থাপড়াতে থাকলেন। মন্দিরের উঠান, সন্ধ্যার হালকা রোদ এবং দুই বুড়োর মহিলার সেই আলিঙ্গন যেন সময় সেখানেই থেমে গেছে। কিছুক্ষণ পর তারা মন্দিরের সিঁড়িতে বসলেন। গৌরীদেবী ধীরে জিজ্ঞাসা করলেন, পদ্মা, বলো, কি হয়েছে? তুমি এমন কখনো ছিলে না। পদ্মারানী প্রথমে কথা এড়াতে চাইলেন, কিন্তু আজ হৃদয় ভারী ছিল। তিনি সব বলে দিলেন। স্বামীগত গৌরীদেবী না থেমে শুনতে থাকলেন। যখন পদ্মারানী চুপ হলেন,
তাহলে গৌরীদেবী কিছুক্ষণ ভাবতে থাকলেন। তারপর বললেন, প্রত্যেক সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে পদ্মা। পদ্মারানী শুকনো চোখে তাকে দেখলেন। এখন কোনো সমাধান বাকি আছে এই বয়সে? গৌরীদেবী তার হাত ধরলেন। যখন সোজা আঙুল দিয়ে ঘি বের হয়, তাহলে আঙুলকে একটু বাঁকা করায় কোনো খারাপ নেই। পদ্মারানী চুপ করে থাকলেন। গৌরীদেবী তার কানের কাছে ঝুঁকে এবং ধীরে ধীরে কিছু বলতে লাগলেন। যেন তারা শুনতে থাকলেন পদ্মারানীর মুখের ভাব বদলাতে থাকল। প্রথমে ভয়, তারপর সংকোচ এবং তারপর হালকা চমক। না গৌরী, তিনি হেঁচকিয়ে বলল, আমার বউরা যদি তাদের একটু সন্দেহ হয় তাহলে? গৌরীদেবী আত্মবিশ্বাস সহকারে বলল, ভয় পেও না। পরের দিন সকালে দুই ছেলে নিজেদের কাজে বেরিয়ে গেছে। বাড়িতে শুধু বউরা ছিল। তখন দরজার ঘণ্টা বাজল। বড় বউ মধুমিতা দরজা খুলল। সামনে একটা বয়স্ক মহিলা দাঁড়িয়েছিল। সাদা কাপড়, শান্ত মুখ এবং হাতে একটা পুরনো সিন্দুক। জি, কার সাথে দেখা করতে চান? মধুমিতা জিজ্ঞাসা করল। মহিলা হাসল। আমি তোমার শাশুড়ির মোষেরই বোন, পদ্মার সাথে দেখা করতে এসেছি। এতক্ষণে পদ্মারানী বাইরে এলেন। গৌরী, তিনি এমন করে ডাকলেন যেন সত্যিই বছরের পর বোন মিলেছে। দুজনে গলা মিলল। পদ্মারানী তাকে ভিতরে নিয়ে এলেন এবং বউদের বলল, বৌরিয়া, এর জন্য কিছু চা জল নিয়ে আয়। দুই বউ একে অপরকে দেখতে লাগল। আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। না গৌরী, পদ্মারানী অভিনয় করে বলল, তুমি এমনি মিলতে এসেছ, এটাই অনেক। গৌরীদেবী ভাবুক স্বরে বলল, আমার উপর তোমার অনেক অনুগ্রহ আছে, এটা আমার পক্ষ থেকে উপহার। যে বউরা এখনো হেলাও করেনি, তারা দ্রুততা সহকারে রান্নাঘরের দিকে ছুটল। মধুমিতা গ্যাসে চা চড়িয়ে দিল। শান্তা ড্রাই ফ্রুটস নিয়ে এলো। কিছুক্ষণে টেবিলে চা, নাস্তা, পকোড়া, পাঁপড় সব কিছু ছিল। গৌরীদেবী সব দেখছিলেন। তার চোখে হালকা হাসি ছিল। তিনি জেনে শুনে বললেন, আমার ছেলের ব্যবসা বিদেশে খুব ভালো চলছে। প্রত্যেক মাসে লক্ষ লক্ষ পাঠায়। এখন তো বউয়ের আওয়াজ আরও মিষ্টি হয়ে গেল। মৌসিজি, আপনি কয়েকদিন আমাদের এখানে থেকে যান। মধুমিতা বলল, হ্যাঁ মৌসি। শান্তাও যোগ করল, আপনি থাকলে মাজিরও মন লেগে থাকবে। গৌরীদেবী পদ্মারানীর দিকে দেখলেন। পদ্মারানী মাথা নাড়লেন। সেই রাত গৌরীদেবী সেখানেই থাকল। রাতে যখন দুই সহেলি একা হলো, তাহলে দমিত আওয়াজে হেসে উঠল। দেখলে? গৌরীদেবী বলল। পদ্মারানীর চোখে প্রথম ছিল। রান্নাঘর থেকে চা ফোটানোর আওয়াজ আসছিল। প্লেটের খনক শোনা যাচ্ছিল। পদ্মারানী চমকে দেখলেন। মধুমিতা এবং শান্তা দুজনেই রান্নাঘরে ছিল। একজন আদা কুটছে, অন্যজন দুধ ফোটাচ্ছে। মাজি, আপনি উঠে গেছেন? আমার দেওয়া উপহার সযত্নে রাখো। তারপর তিনি বউয়ের দিকে দেখে জোর দিলেন, যাই হোক, তোমরা দুজনেই খুব ভালো। যে বেশি সেবা করবে তার নামে করে দিও। এতটা বলে তিনি চলে গেলেন। বাড়ির ভিতরে পা রাখতেই হাওয়া বদলে গেল। এখন প্রত্যেক কাজে মাজি সবার আগে ছিল। মাজি বসুন, মাজি খান, মাজি বিশ্রাম করুন। সিন্দিকে আগে থেকে তালা লাগানো ছিল। তার চাবি পদ্মারানী নিজের পেটিতে রেখে দিলেন এবং পেটিতেও তালা লাগিয়ে দিলেন। এখন সেই সিন্দুক বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিস হয়ে উঠেছে, অন্তত বউয়ের চোখে। দিন কাটতে থাকল। বউয়ের সেবা বাড়তে থাকল। 3 বেলার খাবার, ফল, দুধ, ওষুধ সব সময় মতো মিলতে লাগল। স্টোররুম থেকে তার জিনিসপত্র ফিরে পুরনো ঘরে পৌঁছে দেওয়া হলো। ঘরের পরিষ্কার হলো, পর্দা বদলানো হলো, বিছানা ঠিক করা হলো। পদ্মারানী সব দেখছিলেন, বুঝছিলেন এবং চুপ করে থাকছিলেন। এক সন্ধ্যায় দুই বউ তার ঘরে এলো। মাজি, শান্তা বলল, আপনি খুব দুর্বল হয়ে গেছেন, একটু মন দিন। পদ্মারানী প্রথমবার সোজা চোখে তাদের দেখলেন। মন তো আমি আগেও দিতাম বউ, শুধু তখন কারো ফরক পড়ত না। ঘরে নীরবতা ছড়িয়ে গেল। সেই রাত পদ্মারানী অনেকক্ষণ জেগে থাকলেন। মনে উথাল পাথাল ছিল। কি এটা? সব সত্যি বদলে গেছে, না শুধু দেখাবি? পরের অনেক সপ্তাহ ধরে অবস্থা একই রইল। সেবা, সম্মান, মিষ্টি কথা সব চলতে থাকল। একদিন, গৌরী, এখন সব ঠিক আছে? বউরা খুব মন দেয়। গৌরীদেবী হালকা হাসি সহকারে জিজ্ঞাসা করলেন, এবং সিন্দুক? পদ্মারানী হেসে বলল, সেখানেই যেখানে ছিল, বন্ধ। গৌরীদেবী হেসে উঠল। পদ্মা, একটা কথা বলো। বলো। পথে পাথর আছে, অখপারে মোড়া। দুই সহেলি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর একসাথে হেসে উঠল। তাহলে এটা সব? গৌরীদেবী চোখ দিয়ে ইশারা করল। ইস্ত, পদ্মারানী বলল, এবং জীবনের অধিকার। সেই রাত বাড়ি ফিরে পদ্মারানী প্রথমবার ভিতরে সেই পাথর ছিল।
ঠান্ডা, প্রাণহীন। তিনি সিন্দুক বন্ধ করলেন, তালা লাগালেন এবং চাবি নিজের বালিশের নিচে রাখলেন। পরের সকালে বউরা আবার সেবায় কোনো কমতি ছাড়েনি। কিন্তু আজ পদ্মারানী বদলে গেছেন। তিনি স্পষ্ট শব্দে বলল, আমি এখন বাড়ির কাজ করব না। আমার বয়স হয়ে গেছে। মন্দির যাওয়া এবং বিশ্রাম করা, এটাই আমার কাজ। বউরা একে অপরকে দেখতে লাগল, তারপর মাথা নাড়ল। পদ্মারানী বুঝে গেলেন ভয় এখনও বাকি আছে। সময়ের সাথে তার স্বাস্থ্য ভালো হতে লাগল, মুখে রৌনক ফিরে এলো। সন্ধ্যাগুলো মন্দিরে কাটতে লাগল, যেখানে গৌরী দেবী তার অপেক্ষা করতেন। একদিন বসে বসে পদ্মারানী ভাবলেন, যে বাড়িতে তিনি ভার হয়ে গেছেন, সেই বাড়িতে আজ তার গুরুত্ব একটা বন্ধ সিন্দুক থেকে হচ্ছে। এই চিন্তা তিতা ছিল, কিন্তু সত্যি। তিনি মনে মনে স্থির করলেন, চাবি এখন চিরকাল তার কাছে থাকবে, কারণ চাবি তার হাতে থাকবে, তখন ইস্ত থাকবে। অনেক রাতের পর তিনি নিজের স্বামীর ছবির সামনে বসে বলল, দেখুন, আপনার পদ্মা এখন কাঁদে না, কারোর অনুগ্রহ মাগে না, শুধু নিজের অধিকার জেনে গেছে। ছবি নীরব ছিল, কিন্তু সময় খেলা খেলে না, শুধু মানুষকে আয়না দেখিয়ে দেয়। এখন আপনি বলুন, কি এই গল্পে দোষ শুধু বউদের ছিল, না ছেলেদের নীরবতাও ততটা বড় ছিল? বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই লিখো। আর যদি গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে দিয়েছে, চোখ নম করে দিয়েছে, তো প্লিজ ভিডিওকে লাইক করো। এমনই আবেগপ্রবণ সত্য গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে নিজের শহর আর মা বাবার জন্য এক লাইন অবশ্যই লিখো, যাতে আমরা তোমার নাম নিয়ে ধন্যবাদ দিতে পারি। মিলব পরের গল্পে।